আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বে। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটানো আর সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা। আর এই ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের ঈদের আনন্দকে আরও কাছাকাছি এনে দিয়েছে। আজ আমাদের সঙ্গে আছেন একজন স্টুডিওতে বিশেষ অতিথি রয়েছেন, যিনি সবার কাছে স্যাম জন নামেই পরিচিত। স্যাম, ঈদ কেমন কাটছে? খুব ভালো লাগছে আর কি। এবং ঈদ আসলে তো নতুন নতুন আসলে গেজেট আসা শুরু করে এবং আপনার ব্যস্ততাও বাড়া শুরু করে। অনেক বেশি। আচ্ছা, ঈদের দিনগুলো কেমন কাটে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তার আগে জানতে চাই আপনার শুরুটা আসলে কবে হয়েছিল এবং এই সেক্টরে আসার পরিকল্পনা কি কখনো ছিল? টেক ভিডিও তৈরি করবো এরকম প্ল্যান ছিল না, টু বি ভেরি অনেস্ট, বাট আমার জার্নিটা শুরু হয় আমার যে চ্যানেলটা, ওইখান থেকে তো আমার আসা আসলে। ওইটা ক্রিয়েট করা হয়েছিল 2015 সালে। কিন্তু আমি তখন কি করতাম, মাঝে মাঝে আমার নিজস্ব কিছু ভিডিও করে আর্কাইভ হিসেবে রাখতাম আর কি ওখানে। হ্যাঁ, মানে ওটা পাবলিকও করতাম না, বাট ওভাবে থাকতো। কিন্তু আমি ডিআইওয়াই নিয়েই শুরু করি ফার্স্টের দিকে। তো আমি কোনো একটা নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে গিয়ে রূপান্তর করি আর কি ওরকম। দেন ওই ভিডিওটা আমি ইউটিউবে দেওয়ার পরে 2018 শেষ দিকে গিয়ে মোটামুটি আমি হঠাৎ করে একটু চেক করে দেখলাম যে ওইখানে $40 মতো জমা হয়ে আছে ওই ভিডিও থেকে, এবং বেশ ভালো একটা ভিউ। এর মাঝে আমি খুব একটা ওটা চেক করেও দেখিনি যে কি হচ্ছে না হচ্ছে। দেন আমার মাথায় আসলো যে আসলে ইউটিউবকে হয়তো বা আমরা যদি ওইভাবে প্ল্যান করি ভালো কিছু করা সম্ভব। 2018 সালের সময়টায় কিন্তু আমরা বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যারা ওই সময়টাতে আসলে গ্রো করেছেন, বা করোনার ঠিক সময়টাতে, করোনার আগে আগে করোনার পর পর। এটা ঠিক কিনা? হ্যাঁ, একদমই ঠিক। কারণ হলো যে আমি যেটা বললাম যে 18তে আমি এটা চেক করি, বাট আমি আসলে তখন জব করতাম যেহেতু। দেন আস্তে ধীরে 2019 সালের শেষ দিকে গিয়ে আমার কাজ করা শুরু হয়। আমি কন্টিনিউ করতে থাকি এভরিডে বা সপ্তাহে 3-4 দিন করে ভিডিও দেওয়ার ট্রাই করি। বাট এর মাঝে কোভিড-19 চলে আসে, আমরা জানি সবাই। দেন সবাই বাসায় বসা, এই টাইমটাতে বোথ এন্ডে কাজ করছে। এক হচ্ছে গিয়ে ভিউয়ার্সের জায়গা থেকে, দ্বিতীয়ত যারা ক্রিয়েটর তারা, আমরাও অনেক বেশি সময় পাচ্ছিলাম, একদম প্রপার একটা টাইম দিয়ে হয়তো আমি ভিডিও মেক করতে পারছি। আর যারা বাসায় বসেছিল এত লং টাইম আসলে কি করবে, ওনারা বসে আমাদের ভিডিওগুলো দেখে আসলে ওই সময়টাতে কি করব, এই জন্য আসলে অনেক বেশি ব্লগারদের দেখা হতো, অনেক বেশি ইউটিউবারদের দেখা হতো, তাদের কাজ দেখা হতো। আমার মনে হয় কি ওই সময়টার কারণে আসলে যে ডিজিটাল যুগটা অনেক বাংলাদেশের জন্য অন্তত, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইডই আমরা দেখতে পাই। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডই একটা স্বর্ণালী সময়। রাইট। স্যাম, আপনি বলছিলেন যে আপনি জব করতেন, মানে এই সেক্টরটা বা এই সাইটটাতে আসা কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল? না, আসলে আমার টেকনোলজির প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল, যেটা আমার খেয়াল আছে এমনটাও যে আমার আব্বু যেদিন প্রথম ফোন কিনে উনি বাসায় রেখে জাস্ট টেবিলের উপরে রেখে, সিমটাও কিন্তু ওটাতে ইনস্টল করেনি, উনি বাইরে আরেকটা কাজে বেরিয়ে যায়। আমি এর মধ্যে ওই ফোন নিয়ে অলরেডি আমার খোলা হয়ে গেছে, নট লাইক যে অন করেছি, আমি ওটার স্ক্রু খুলে পুরো ডিটাচ করে ফেলছি, মাদারবোর্ড টোট সবকিছু আলাদা, যে ভিতরে কি আছে। কারণ বাসার যত টিভি, রেডিও, মানে আমি তো রেডিওর আমলেরও মানুষ বলতে গেলে, এতটাও ছোট না আমি, রেডিও আমি দেখেছি, প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন প্লেয়ার, এইগুলো যা ছিল বাসায় সবকিছু আমি খুলতাম এভরিডে, 2-3 বার করে খুলতাম, আটকাতাম এরকম। সো ফোন আসার সাথে সাথে তো আমার ইন্টারেস্ট আসলে আগে থেকেই ছিল। খোলা এবং আটকানোর পরে ওই জিনিসগুলো কি আর চলতো? মোস্টলি চলতো। ফোনটা তো আমি সেট করেছি, ফোনটা এখনো রানিং আছে, ওই সময়কার ফোন। তো হ্যাঁ, 2-1টা যে নষ্ট করিনি তাও না, টিভি না কোনো একটা কিছু নষ্ট করেছিলাম আর কি একদম ফার্স্টের দিকে, বাট বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, আপনি যে বললেন যে টেকনোলজির প্রতি ছোটবেলা থেকে যে আকর্ষণটা, এই আকর্ষণটা যাদের নেই কিন্তু তারা আসলে মনে করছে যে আসলে ইউটিউবে কন্টেন্ট বানাবে, এই সেক্টরটাতে আসবে, কাকে ফলো করতে পারে বা কোন বিষয়টাকে আসলে ফলো করা উচিত? আসলে এই জায়গাটাতে আমার যেটা মনে হয়, আমি আসলে কোনটা ভালো পারি, আমার ইন্টারেস্ট কোথায় আছে, সেটা হতে পারে টেক, এমন না যে স্যামজনের স্যাম সে কোন জায়গা থেকে বিলং করতো এখন কোথায় এসছে, ভালো চলছে বা এরকম কিছু, আমার ওটাই করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমি যেটা মনে করি বা আমি যতটুকু এতদিন আমি শিখতে পেরেছি, সেটা হচ্ছে আমি কোনটা ভালো পারি। আমি যদি আসলে ওটা না করি, তাহলে আমার মনে হয় না যে আরেকজন এটা দেখে আমি মানে ওইটার সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারবো না বোধহয়। আপনি আসলে কাউকে ফলো করেছিলেন কিনা, বা আপনি যখন ভিডিওগুলো মেক করতেন? বলেন না, ডেফিনেটলি এখনো ফলো করি, মানে ফলো করি না এটা বলা ভুল হবে, আমি অনেকেই ফলো করেছি, বাংলাদেশের আরো বড় বড় টেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা কাজ করছেন, ওনাদের ভিডিও করা, ওনারা আমার সব সিনিয়র। হয়তো সাবস্ক্রাইবার ওয়াইজ আমি এখন, আমার চ্যানেলটা অনেক বড় জায়গায় চলে আসছে, হয়তো ফলোয়ার বেশি আছে, এটা হতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট ওদেরকে আমি অনেক বেশি ফলো করতাম, ইভেন এখনো করি। ওনারা খুব ভালো করছিলেন,
ওই জায়গা থেকে ওনাদেরকে দেখা এবং বাহিরের অনেক বড় বড় চ্যানেল এমকে বিএইচডি থেকে শুরু করে মিস্টার হুজ দ্য বস এই ধরনের যে বড় বড় চ্যানেল রয়েছে যেগুলোর থেকে অনেক কিছু শেখা হয়েছে। প্লাস আমাদের ভিডিওর সিনেমাটোগ্রাফিটা একটু ডিফারেন্ট হয়, যেগুলো আমরা বাহিরের বিভিন্ন বড় বড় সিনেমাটোগ্রাফারদেরকে দেখে আসলে শেখার ট্রাই করি, এভরিডে ট্রাই করি। আপনার ভিডিও দেখার পরে একটা মানুষ একটা গেজেট কিনবে, তো অনেক বড় একটা দায়বদ্ধতাও কিন্তু কাজ করে। ডেফিনেটলি। এবং কোন কোন দায়বদ্ধতার দিক থেকে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন? অনেক সময় আছে না যে স্পন্সর থাকে বা এক্সট্রা আপনাকে পে করা হলো, পুশ তখন করাও কি হতে পারে। হ্যাঁ তখন কি পুশ করা হলে আপনি কি পজিটিভলি কোনো ফিডব্যাক দেন কিনা বা নিরপেক্ষ থাকেন কিনা? ওকে, এইখানে হচ্ছে কি আমি যতটুকু বুঝতে পারি বা জানি সেটা হচ্ছে আমাদের চ্যানেল যখন একদম ছোট ছিল, সত্যি বলতে ওই সময়টাতে বিভিন্ন ব্র্যান্ড থেকে বা যাদের কাজগুলো আমরা করতাম তাদের কাছ থেকে একটা পুশ আসতো না যে তা না, বাট এই সময় দাঁড়িয়ে তাদের এইটুকু সাহসই নেই যে ওনারা এই পুশ করবে। আমি ডিরেক্টলি অন ক্যামেরায় বলতে পারি যে এমন কোনো ব্র্যান্ডই নেই যে আমার সাথে কাজ করে আমাকে বলতে পারবে যে ভাইয়া এইটা ভালো, এটা বলতে হবে, এটা খারাপ বলা যাবে না। একটা ব্র্যান্ড আছে ফোন ব্র্যান্ডেই, যাদের যাদের সাথে মানে হচ্ছিল না এবং কাজও করছি না আমরা, হিসাব সোজা মানে মোটামুটি 3 বছর ধরে তাদের সাথে কাজ হচ্ছে না। এই কারণেই, কারণ তাদের প্রোডাক্ট নিয়ে খারাপ বলতে গেলে তাদের সমস্যা, রিভাইজ করতে হবে, হ্যাং ত্যাং। সো ইভেন আমরা আমাদের কন্টেন্টগুলো কারোর সাথে কিন্তু শেয়ারও করি না, সম্পূর্ণ আমাদের কাছেই থাকে, যা মন চায় সেটাই বলে দিব। এক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ একটা ব্র্যান্ড আমাদেরকে তো আসলে সেও চাইবে, যেহেতু সে টাকা দিচ্ছে স্পন্সর হিসেবে, সে চাইতেই পারে যে আমার এটা ভালো বলুক বা খারাপ কেন বলবে। কিন্তু আমরা যেটা মনে করি, উনি আমাকে টাকাটা দিচ্ছে আমার প্রোডাকশন কস্ট হিসাবে, আমার কন্টেন্ট সে কিনছে না এবং সেখানে আমি যা তা বলবো না, আমি একজন রিভিউয়ার, আমি কোনো প্রমোটার না। তো এই জায়গা থেকে দায়বদ্ধতা থাকে এবং দিন শেষে দেখুন আমার যারা অডিয়েন্স এরা কিন্তু আমার ওই ভিডিওই দেখবে এবং তারপরে তারা ডিসিশন মেক করবে। আমার অডিয়েন্স না থাকলে কোনো স্পন্সর মনে হয় না আমাকে আর গ্রহণ করতে চাইবে বা তাদের কোনো প্রয়োজন আছে, অডিয়েন্সই আপনার কাছে সবকিছু। তো সবকিছু। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমরা আসলে কখনো এই ভুল করব। ইভেন হ্যাঁ প্রচুর কাজ স্যামসুনে এখন এত পরিমাণ কাজ আছে যে আমরা যদি নেক্সট 6 মাস কারো কাছ থেকে স্পন্সরশিপ নাও নেই আমরা শেষ করতে পারবো না এভরিডে ভিডিও করলেও। তো এই জায়গা থেকে আমরা প্রচুর ভিডিও আসলে করি, আমরা নেই না যে আমরা এটা করতে পারবো না বা করতে চাচ্ছি না। আপনি বলছিলেন যে আপনি জব করতেন, জবটা কি কবে ছেড়ে দেওয়া হলো? ওই যে কোভিডের ভিতরেই ছেড়ে দেওয়া হলো। আমি আসলে ট্যুরিজমের স্টুডেন্ট, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি টেকে কাজ করছি। টেক নিয়ে আসলে আমার ইন্টারেস্ট তো অনেক আগে থেকে, যেটা বললাম, বাট ট্যুরিজমের প্রতিও আমার ইন্টারেস্ট ছিল, প্লেন টেলেন এগুলোর প্রতিও খুব ইন্টারেস্ট ছিল, যে কারণে করা হতো। কোভিডের মাঝেই ছেড়ে দেওয়া হয় আর কি জব। অনেকেই আসে না যে ভিডিও আপলোড করছে, ভিডিও শুট করছে, সবই করছে, কিন্তু তার ভিউ হচ্ছে না। অ্যালগোরিদম ব্যাপারটা কি আসলে সত্যি কাজ করে কিনা? ডেফিনেটলি অ্যালগোরিদম কাজ তো করে, কিন্তু এইটা আমাদের জার্নির শুরুর দিকটাতে ইউটিউবে অ্যালগোরিদম যেভাবে কাজ করতো এখন এসে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। আমি যদি আবার এখানে ফেসবুকে টেনে নিয়ে আসি, ফেসবুকের অ্যালগোরিদম আমি নিজেও ধরতে পারি না এত বছর কাজ করার পরেও, যদিও আমি ফেসবুকের ক্রিয়েটর না, আসলে ফেসবুকের ইয়াও না আমার। ইউটিউবেরটা আমি ধরতে পারি এখন, কিন্তু ফেসবুকেরটা আমার বুঝতে খুবই কষ্ট হয়, যে জিনিসটা এলোমেলো আমার কাছে মনে হয়। বাট ইউটিউবে খুবই গুছানো। এখানে অ্যালগোরিদম বলতে ফার্স্টে যেটা কাজ করতো, একসময় এসইওর যে একটা ব্যাপার ছিল, আমরা ট্যাগিং এর ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিতাম। এখন দেখা যায় যে বেশ ভালো একটা থাম্বনেইল অনেক সময় কাজ করে, কিন্তু এর মানে এই না যে ক্লিকবেট করবেন আপনি, মানে ভিডিওর ভিতরে অন্য কিছু বাট উপরে আমি একটা কিছু দিয়ে রাখলাম যাতা, মানুষ ওটা দেখে ক্লিক করলো, এটা করলে আবার সমস্যা আছে। এক ধরনের বিশ্বাসঘাতকতা করা। হ্যাঁ, পরবর্তীতে আপনি অডিয়েন্স আর পাবেন না। এটাতে ওই হয়তোবা ভিডিওতে ক্লিক করবে, ঢুকবে, জাস্ট বেরিয়ে যাবে, দুটা বাজে কথা বলে হয়তো কমেন্ট সেকশনে। তো ওইটার সাস্টেনেবিলিটির জায়গায় নিবে না কিন্তু। সো এটা আমার মনে হয় না ঠিক আছে। বাট হ্যাঁ, অ্যালগোরিদম একটু বোঝার দরকার আছে যে আমি কোন টাইমে ভিডিওটা আপলোড করছি। দেন আমার সবচেয়ে বড় বিষয়, আমার অডিয়েন্স যাদের জন্য আমি তৈরি করছি, ওরা আসলে কি চাচ্ছে। আমি আমার জন্য যদি সব ভিডিও তৈরি করি, আরেকজন কিন্তু দেখবে না, তার তো প্রয়োজনও লাগতে হবে, এটা বোঝার ব্যাপার আছে। মানে ভিডিওটা আমারই ভালো লাগলো বা আমার প্রয়োজনে, আমার পছন্দে বাকিদের পছন্দ হলো না, হ্যাঁ, তাহলে আসলে কিন্তু মানুষ থাকবে না ওখানে। স্যামকে নিয়ে সবাই একটা কথা বলে, স্যাম স্টাইলিশ এবং স্টাইলিশ ইউটিউবার বা টেক ইউটিউবার। তো এই কারণেও তার ভিউয়ার্স অনেক বেশি, তার ফ্যান অনেক বেশি। তো আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে স্মার্টনেস কি অনেক বেশি ইম্পর্টেন্ট কিনা? আমার মনে হয় প্রয়োজন আছে। মানে এটা কেন প্রয়োজন আছে, ধরুন আপনি এমন কোনো ভিডিও করবেন যেটা হতে পারে যে আপনি কি সেটাই প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেটার হিসাবটা কিন্তু আলাদা। যে আপনি আপনার ডেইলি ভ্লগ যেটা করছেন, ওইটার মাঝে ফেক কিছু রাখা বা মানে এক্সট্রা এক্সাজারেট করে কোনো কিছু দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। ওইটা আবার আলাদা জনারের। হ্যাঁ, ওই ধরনের অডিয়েন্স, তারা চায় আপনার অ্যাকচুয়াল যেটা ওটা দেখতে, সো ওইটার হিসাবটা আলাদা। বাট আমরা যে ধরনের ভিডিওগুলো করছি, এক্ষেত্রে হ্যাঁ আপনার, আমার মনে হয় একটা ভিডিও আপনি প্রেজেন্ট করছেন বা সবকিছু একটু হলেও মেনটেন করা উচিত, আমার যেটা মনে হয় আর কি।
প্রেজেন্টেবল থাকা উচিত নিজের। ডেফিনেটলি শুধু আপনাকে একটা মানুষ দেখুন আমাকে যারা ফলো করে বা দেখে ভিডিওগুলো ওরা অনেক সময় কমেন্ট করে যে সাম ভাই আপনি যে জুতোটা পরে আছেন এটা কোন জায়গার, আপনি এটা পরলেন এটা কোথায় পাবো, এই তো ওরা আসলে শুধুমাত্র কিন্তু আমার ভিডিও দেখছে না, মানে কি কথা বলছি শুধু সম্পূর্ণ ও আমাকে মানুষটাকে পুরো আসলে- ট্র্যাক করতে চাচ্ছে, সবকিছু দেখছে, বা আমাকে হয়তো ভালো লাগে বলেই তারও মনে হচ্ছে যে ওকে ফাইন আমি এটা দেখছি। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় একটু মাথায় রাখা এখন আমার বোধহয় একটা ভালো। আগ্রহের জায়গা তৈরি হয়েছে যে স্মার্টফোন নিয়ে আসলে আপনি কোন স্মার্টফোনটা পছন্দ করেন, বা থাকে না যে আমি অনেক বছর ধরে ব্যবহার করছি বা এটার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা করি। ওকে, লাস্ট 3-4 বছর ধরে আমি বেসিক্যালি দুইটা ফোনই ব্যবহার করি। একটা হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড, একটা আইফোন। লেটেস্ট দুইটাই ইউজ করা হয়। আইফোনের ক্ষেত্রে যেটা হয় কি ওটার ভিডিওটা অনেক ভালো আসে, আপনারা হয়তো বা জানেন, দ্যাটস ওয়াই ওইটা। আর এমনি ডেইলি ড্রাইভার হিসেবে যদি বলি সেই ক্ষেত্রে আমার স্যামসাং এর সাথে থাকা হয় দুইটা কারণে। এক হচ্ছে গিয়ে স্যামসাং এর লেটেস্ট সবচেয়ে বড় সিরিজ যেটা আছে ওদের, ওটাতে আমরা দেখি একটা পেন থাকে, ওটা আমার প্রয়োজন হয়। আর একটা হচ্ছে ওদের ইউআইটা আমার ভালো লাগে, এই জন্যই। আচ্ছা, আইফোন যখন নতুন মডেল আসে তখন আসলে সবাই কেনার জন্য পাগল হয়ে যায়। এটা কি ট্রেন্ড ফলো করার জন্য নাকি এটার অবশ্যই কোনো প্রয়োজনীয়তা রয়েছে? প্রয়োজনীয়তা দেখুন কিছু না কিছু তো ইমপ্রুভমেন্ট আসে, আপগ্রেড থাকে, এটা ঠিক, কিন্তু এত কম সেই জায়গাটা ওটা যে পাল্টাতেই হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আমার যেটা মনে হয় অন্তত। আর আমাকে চেঞ্জ করতে হয় অ্যাজ এ রিভিউয়ার, আমার তো অন্য ফোনের সাথে কম্পারিজনের ব্যাপার চলে আসে, দ্যাটস ওয়াই একদম আসার যেদিন আসে ওই দিনই চেঞ্জ করতে হয়। আচ্ছা, স্মার্টফোনের কোন ফিচারটা ভবিষ্যতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে বলে আপনি মনে করেন? একটাকে স্পেসিফিকলি আসলে ভাবে বলা মুশকিল। দেখুন এখন যেটা আমার প্রত্যেক দিনই প্রয়োজন হচ্ছে, স্মার্টফোনের মাঝে আমরা ইন্টিগ্রেটেড অবস্থায় দেখছি এআই কে, যেটা ডেইলি আমাদের যে কোনো টাস্ককে অনেক বেশি সহজ করে দিচ্ছে। এটা যেমন দরকার, একই সাথে ক্যামেরাটাও আপনি বলতে পারবেন না যে এটার প্রয়োজন নেই, ওটাও কিন্তু খুবই দরকার। আমরা বরং বড় হাই এন্ডের ক্যামেরা বাদ দিয়ে এখন স্মার্টফোনে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যত ধরনের বেশিরভাগই ছবি আসলে আসে, আমরা মেয়েরা আরো বেশি মেয়েরা মোবাইল আরো ক্যামেরার বেশি, উপরে হ্যাঁ বেশি সোশ্যাল নির্ভরশীল। মিডিয়াতে যে আমাদের স্টুডিওতে অনেক প্রফেশনাল ক্যামেরা আছে, বাট আমরাও ছবিগুলো তুলি কিন্তু ফোনেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওইটারও একটা গুরুত্ব আছে এবং ডিএসএলআর এর সাথে যে চাহিদাটা সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে কমিয়ে আসছে। ফেলছে। হ্যাঁ, জাস্ট প্রফেশনাল জায়গাগুলোতেই ব্যবহার হচ্ছে বলা যেতে হ্যাঁ, পারে, হ্যাঁ, ওইটা একটা জায়গা। ইভেন আমরা ডেইলি যে টাস্কগুলো অফিসের জন্য করতাম, যেটার জন্য ল্যাপটপ ক্যারি করতাম, আমার মনে হয় আমি তো অনেক কাজই করে ফেলি আমার ফোন দিয়ে। তো আসলে এর কয়েকটা জায়গায় আছে যেটা আপনার প্রয়োজন হবেই, এবং এইগুলো আরো ইন ফিউচারে আরো বেশি ইমপ্রুভমেন্টের জায়গায় যাবে। এই গেজেট নিয়ে যখন আপনি পড়াশোনা করেন আসলে এটা লং টার্মের একটা বিষয়, প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় একদম। এবং আপনার কি রিসার্চ টিম রয়েছে কিনা? হ্যাঁ, টিম আছে, বাট যেটা আমি ট্রাই করি রেগুলার, ধরুন আমাকে ঘুমাতে অনেক দেরিতে যেতে হয়, কারণ দেখা যায় সারাদিন শুট টুট এগুলোর কাজবাজের পরে মোটামুটি রাত 11টা সাড়ে 11টার পরে আমি নিজেই বসি আসলে ডিভাইস বা এগুলো নিয়ে, দেন অনলাইন বলেন, নিজের ঘাটাঘাটি, এগুলোর তো একটা সময়ের প্রয়োজন আছে। মোটামুটি 1-2টা বেজেই যায় প্রত্যেক দিনে। এই সেক্টরটাতে আমরা যদি বলি যে আসলে আমি যখন জব করি 9 to 5 একটা জব, আমি এরপরে ফ্রি, কিন্তু আপনি যে সেক্টরটা আমার মনে হয় 24 ঘন্টায় আসলে একদম, ব্যস্ততা। মানে এইখানে আমি বলতে পারি এই যে যেটা বলছিলেন কোভিড থেকে আমার এখানে আসা, কোভিডের পরে আমি বাসা থেকে বেরিয়ে আমি আলাদা স্টুডিও করে ফেলেছি। স্টুডিওতেই আমার বেড আছে, একটা সাইড একটা রুম আছে। তো আমি আমার বাসায় জাস্ট 3 রাত থেকেছি এখন পর্যন্ত, মানে থাকতে পেরেছি, এর বেশি আমি থাকতে পারিনি। বাকি সময়টা আমাকে স্টে করতে হয়েছে আমার স্টুডিওতেই। ইভেন আমি আমার স্টুডিওতে ঢুকলে এমনও হয় সপ্তাহে 1 দিন বের হই বা 2 দিন, যেটা শুধুমাত্র আমার যদি আউটডোরে কোনো কাজ থাকে। এবং এই সপ্তাহে এই প্রথম বের হলাম আপনাদের এখানে আসার জন্য। মানে বাকিটা সময় সম্পূর্ণ ঈদের কারণে আরো বেশি প্রেসার, হ্যাঁ বাকিটার সময়। তবে এটা সবাই করে যে এমন না, বাট আমার চ্যানেলটা যেটা হয় এভরিডে ভিডিও যায়। আর এখন আমাদের ভিডিওগুলো এত বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে যে কম্পিটিশনের কারণে অনেক মানে ইন ডেপথে যেতে হচ্ছে, অনেক হাইলি এডিটিং এ যেতে হচ্ছে, মানে এটা কিছু ওয়ে নেই আসলে। কন্টেন্ট ক্রিয়েশনে কোয়ালিটি বা কোয়ান্টিটি দুইটাই কি মেইনটেইন করতে হয়? ইয়া, আপনাকে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুয়েন্ডেই ফোকাস দিতে হবে। আমার চ্যানেলটার মেইন মানে উত্থানের পিছনে মেইন যে জায়গাটা সেটা আমি বলবো কোয়ান্টিটি। কোয়ালিটিতে সত্যি বলতে আমি অনেক পরেই এসেছি। শুরুর দিকটাতে আমি একা একা করতাম, বাসায় বসে একটা ছোট রুমে বসে করতাম, তখন তেমন কিছুই ছিল না। আমি চাইলে একজন মানে এমপ্লয়ি নিতে পারতাম না ওখানে, কিন্তু ওর বেতন দেবো কিভাবে? তো সেই জায়গা থেকে আমি তখন কোয়ান্টিটিটা ফলো করেছি, কোয়ালিটি ছিল না। বাট সময়ের সাথে 2022 সালের পরে আমার মনে হলো যে আমার লোক নেওয়া উচিত এবং এখানে কোয়ালিটি কোয়ান্টিটি বোথ এন্ডে ফোকাস দেওয়া উচিত। এটা খুব কাজ করে। আমরা একটি বিরতি নিব, বিরতির পরে আবারও ফেরার চেষ্টা করব গল্পে। আপনাদের সবাইকে আবারও ভাইয়া হাউজিং প্রেজেন্স চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বে থেকে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরছি।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বেতে আমাদের সাথে রয়েছেন বিশেষ অতিথি স্যামজন। স্যাম, আমরা গল্প করছিলাম আসলে আবারও গল্পে যেতে যেতে চাই, বাট বর্তমানে আসলে কোন টেক গেজেটটি আপনাকে সবচেয়ে বেশি এক্সাইটেড করে? এটা তো নতুন যেগুলোই আসে, যেগুলোতে নিউ ইনোভেশন থাকে, সেগুলোই আসলে আমাকে আকর্ষণ অনেক বেশি করে। রিসেন্টলি খুব ইউনিক একটা স্মার্টফোন আমার কাছে আসলো, একদম স্কোয়ার শেপের। ওটার ক্যামেরাটা আবার এভাবে ঘুরিয়ে সামনে নিয়ে আসা যায়। আমরা ফোল্ডেবল ডিভাইসগুলো যেমনটা দেখি, বাট এটা ফোল্ডেবল না, স্কোয়ার। আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো যে এটা আপুদের, ইভেন আপনারও কাজে লাগতে পারে। মেকআপ করার জন্য খুবই পারফেক্ট, একদম মানে ব্যাগে রাখার জন্য ছোট একটা জিনিস, মিররের মতো কাজ করে, দারুণ। বাহ বাহ বাহ, আমার এখন দেখতে মন চাচ্ছে। আপনার হ্যাঁ, নিয়ে আপনি আসলে কি ভালো এটা হতো। নিয়ে রিভিউ করেছেন কিনা? এটার হ্যাঁ, গতকালকে ইভেন আমি একটা রিভিউ ঠিক করিনি, আমি জাস্ট একটা ছোট একটা টিজার ভিডিওর মতো শেয়ার করেছিলাম। ও আচ্ছা, তাহলে তো আমরা দেখতে পাবো অবশ্যই। একদম একদম। এবং আসলে মানুষ যখন নতুন ফোন বা গেজেট কেনে সবচেয়ে বেশি কোন ভুলটা করে আপনার মনে হয়? ভুলটা করে যে মার্কেটে গেল, মার্কেটে যাওয়ার পরে ওখানের যিনি প্রতিনিধি রয়েছেন ওনার কথা শুনেই কিনে ফেলে। ওনার কথা শুনেই কিনে, যে এরকম ওরা অনেক বড় সড়ো করে বলবে যে স্যার এটাতে এত জিবি র্যাম আছে, এত জিবি স্টোরেজ আছে, এরকম। তো একটা ভুল ধারণা এখনো আমাদের বাংলাদেশে আছে, ইভেন এটা আমরা গ্রামের দিকে একটু বেশি দেখি, যে র্যামটা কত বড় আছে এটা দেখি আমরা কিনা। হ্যাঁ, ওটা ডেফিনেটলি কাজের, বাট এর বাইরে আরো অনেকগুলো জায়গা আছে, সেগুলো না দেখেই হয়তো আমরা কিনে ফেলি। এই ভুলটা করে অনেকেই। আমার মনে হয় রিভিউ দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, রিভিউ দেখা উচিত আসলে। সেটাই। শুধু তো স্যামসংয়ের রিভিউ দেখবেন না, না, আমি আমার মনে হয় সবার রিভিউ দেখা উচিত। দেখলে পরে দেখা যায় যে আমার সাথে আরেকজনের সাথে কিছুটা তারতম্য থাকবে, এটাই স্বাভাবিক। অনেক কিছুই মিলবে, কিছু জিনিস আলাদা থাকবে। সো এই জিনিসগুলো দেখলে উনি একটা আইডিয়া জেনারেট করতে পারবে। স্যামসংয়ের কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি কোন কমেন্টটা আসে বা শুরু থেকে এখন পর্যন্ত যেটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আপনাকে? শুরুর দিকে যেটা আসতো ওটা আমি একটু বলি। আমার এখানে কাটা দাগ কেন, এটার জন্য আমি অনেক বকাঝকা শুনতাম, যেটা কি স্টাইল। এটা আসলে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, বাট এইটার সাথে মানুষ ইউজ টু হয়ে গেছে, জানে যে এটা একটা অ্যাক্সিডেন্ট থেকে হয়েছিল। অনুপ্রাণিত করে যে ধরুন আমরা নতুন কিছু ট্রাই করছি বা ভালো কিছু করছি, বা আমি চিন্তা করছি যে হ্যাঁ এটা আমার অডিয়েন্সের জন্য ভালো লাগবে। পরবর্তীতে আমরা যখন কমেন্টগুলো দেখি যে আসলে ওরা ওই জিনিসটা বুঝতে পারছে, ইভেন ওইটা নিয়ে অ্যাপ্রিশিয়েট করছে, এইটা আসলে আমাকে নতুন স্টেপ দিতে মানে অনেক বেশি এনার্জি ক্রিয়েট করে, যে হ্যাঁ আমার এটা আমি যে করলাম এটা আসলে ওনাদের ভালো লাগছে। পজিটিভ কমেন্ট যেমন আসে, নেগেটিভ কমেন্টও আসে, সেই কমেন্ট কিভাবে ডিল করেন বা সেই কমেন্টগুলোকে কি পাত্তা দেন? সত্যি বলতে কি আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট খুবই কম। মানে আমি যদি আমার কাজের জায়গা থেকে বলি, নেগেটিভ কমেন্ট একদমই মানে নেই বললেই চলে, একেবারেই নেই, যেগুলো আমার চোখেও খুব একটা পড়ে না। মোস্টলি আমি দেখেছি যে ওই কমেন্টগুলো যদি কেউ বা করে, সেক্ষেত্রে অডিয়েন্সের থেকেই আরো কিছু মানুষজন এসে ওকে উড়াই ফেলে এমনিতেই। তো আমার এগুলো নিয়ে একদমই ভাবা লাগে না, কোনো সমস্যা না। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি রিসেন্টলি, সেটা আমি একটু অ্যাড করবো, এই ব্যাপারটা বলা উচিত। আমার বেশ কিছু, শুধু আমার না, আরো অনেক ক্রিয়েটরের ভিডিও, কিছু মানে কি বলবো অসাধু চক্র আছে যারা এই ভিডিওগুলোতে এআই জেনারেটেড ভয়েস দিয়ে, এখন তো জানেনই সবকিছু করা সম্ভব, ফেসটা আমার দেখাচ্ছে, যেহেতু মানুষ আমাকে ট্রাস্ট করে, আমাদেরকে ট্রাস্ট করে, তো ওগুলো দিয়ে স্ক্যাম করছে। এই ধরনের ভিডিও দেখে মানুষ হয়তো প্রলোভনে ওই জিনিস ওই জায়গায় হয়তো বা ইনভেস্ট করে, এরকম আছে। আবার কেউ কিছু কিনছে, পরবর্তীতে প্রতারিত হয়ে ও আমার চ্যানেলের নিচে এসে আমাকে গালিগালাজ করে, কেউ বা মেইল করে। পরবর্তীতে ওনাদের সাথে ক্লিয়ার হয়ে যায় যখন আমি জিনিসটা বুঝিয়ে বলি, ভাই এটা তো আমি না, আপনি একটু ভালো করে দেখুন, ওটা তো আসলে এআই জেনারেটেড বা কোনো অন্য কোনো গ্রুপ এগুলো করছে। ইভেন এগুলো নিয়ে আমরা অনেকবার মামলা করেছি, কেস করেছি, ওগুলো বারবারই আসে, কত করা যায় আসলে। হ্যাঁ, আসলে এআই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক ধরনের আশীর্বাদ, আবার এক ধরনের মানে কিভাবে আমি ইউজ করছি, কোনভাবে ইউটিলাইজ করছি। তবে আমার যেটা মনে হয় এখানে আমরা যারা আসলে ভিডিও দেখি, যারা ভিডিও দেখবে, তাদেরকে না আরেকটু সচেতন হতে হবে। মানে অনলাইনে ইন্টারনেটে আমি যা দেখলাম তাই বিশ্বাস করে ফেলা ঠিক না। একটু নিজের মানে বুঝতে হবে যে আমি যেটা দেখছি এটা কতটুকু ঠিক, বা আসলে স্যাম ভাই কথা বলছিল, এখন কি ওনার ভয়েসটা ঠিক আছে, এখানে তো আর অনেক বেশি রিয়েলিস্টিকও তো করে ফেলে, বা ভবিষ্যতে ফেলে, আরো কিন্তু রিয়েলিস্টিক করে ফেলতে ধরেন, পারে। হ্যাঁ, কি মনে ভবিষ্যতে হয় আরো আপনার বেশি কাছে? হ্যাঁ, রিয়েলিস্টিক আপনার কাছে হবে। কি মনে হয় আসলে ভবিষ্যতে আসলে কি অপেক্ষা করছে আমাদের জন্য? যেমন ভালো কিছু আসবে, এরকম খারাপ ভাবে ইউজ হবে, এটা খুবই স্বাভাবিক, এবং অনেক নোংরা কিছু তৈরি হচ্ছে, আপনারা তো দেখেনই এগুলো। তো এই জন্য ওই অডিয়েন্সকে আরেকটু গ্রো করতে হবে। মানে শুধুমাত্র আমি দেখছি এমন না, নিজেকে আরেকটু মানে এই জিনিসগুলোর সাথে
কিভাবে এডুকেট করা যায় সেই জায়গাগুলোও দেখা উচিত। এবং আমরা না মানে বিভিন্ন সময় যেটা হয় আমরা একটা বাবলের মধ্যে আটকে যাই। আমি যে বাবলটার ভিডিও দেখি ওই টাইপেরই ভিডিও আমার সামনে শুধু আসে। ভালো কিছু আমাদের দেখা উচিত আমার যেটা মনে হয়। দেখবেন অনেক ক্রিয়েটর অনেক ভালো কষ্ট করে অনেক মানে এফোর্ট দিয়ে ভিডিও তৈরি করে, ভিউ নেই, বাট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা ভালগার টাইপের একটা জিনিস আমি তৈরি করে ফেলবো। ইভেন আমিও আমি যদি এখন করি একটা এরকম কিছু, আমি শিওর যে এটা মিলিয়ন মিলিয়ন ভিডিও নিয়ে আসতে পারবো, কোনো ব্যাপারই না। মানে এই ট্রিক আমরা জানি খুবই সহজ, কিন্তু ওইগুলো সাস্টেনেবিলিটির জায়গা থাকে এটা না। আপনাকে টিকিয়ে রাখবে না, এটা না না আসলে না, কখনোই না। just- আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু কখনোই ক্রিয়েট করবেন না। এটা জাস্ট ভাইরাল হওয়া, এবং ভাইরাল জিনিস ওই আসলে কয়েকবারের বেশি দিন থাকে না, জন্যই শেষ। বেশি দিন থাকে না। যখন একটা ভিডিও মনে করেন প্রথম আপনার ভাইরাল হলো বা অনেক ভিউ পেলো, তারপরে আসলে ফেসবুক থেকে ইউটিউব থেকে কোনো প্রকার বাড়তি সুবিধা দেওয়া হয় কিনা বা রিচ বাড়িয়ে দেওয়া হয় কিনা, পাশাপাশি অ্যালগরিদম মেনটেন করেন কিনা, যখন কোন সেক্টর মানে সাইটটাতে সবচেয়ে বেশি আসলে ভিউ মানুষ পেতে পারে, ফেসবুক, ইউটিউব নাকি টিকটক? টিকটকে সবচেয়ে বেশি ভিউ আসে খুব সহজে, আমি যতটুকু বুঝতে পারছি। টিকটকেও আমাদেরই আছে, ফেসবুকেও আসে। ফেসবুকেটা তো বললাম বুঝি না, কোনোটায় মানে যেটাতে কোনো এফোর্ট দেয় নেই ওটা একদম কয়েক মিলিয়ন, যেটাতে খুব এফোর্ট দিয়ে করছেন নাই। তো এটা একটু বোঝা মুশকিল। বাট আপনার কোশ্চেন ছিল বোধহয় যে এখানে মানে কোনভাবে ভিউটা আসতে পারে বা হ্যাঁ 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 হ্যাঁ, কিভাবে ভিউটা সবচেয়ে বেশি আসে? এখন যেটা হয় মানুষ, আমরা মানে আসলে ইউজ টু হয়ে গেছি খুব শর্ট কন্টেন্ট দেখে। আমরা 3 সেকেন্ডের মধ্যে ডিসিশন মেক করে ফেলি আমি ভিডিও দেখবো কি দেখবো না। এখন আপনি যে কোনো কন্টেন্টই করুন না কেন একটা হুকের প্রয়োজন আছে, মানে শুরুতেই একটু এনার্জি, একটু হুক। তাই বলে আমি এটা বলবো না কোনো মিসলিডিং টাইপের কিছু করেন, যেটা আপনার কন্টেন্ট ওটাই করেন, কিন্তু ওইখানে একটু হুক, একটু এনার্জি থাকলে আপনার ওই কন্টেন্টটা একটু এনগেজিং হবে আমার মনে হয়, যেটা আর কি এরকম। বাহ, আসলে অনেক সময় যে অনেকে এখনকার সময়টাতে অনেকে ট্রেনিং নিচ্ছে, অনেকে অনেকভাবে কোর্স করে আসলে জানার চেষ্টা করছে, কিন্তু আপনি কিভাবে আসলে ব্যাপারগুলোকে জানলেন? এইগুলোর জন্য কোর্স করার কিছু নেই আমার মনে হয়, সব তো ওপেন করা আছে। ইভেন আমার সামনে চ্যাট জিপিটি রয়েছে, জেমিনাই রয়েছে। আমি ইউটিউবে গেলে সার্চ করলে ভাই আমার ভিডিওই আসবে অনেক, সোহাগ ভাইয়ের ভিডিও আসবে অনেক, এরকম অনেক ভালো ভালো ক্রিয়েটর অলরেডি ভিডিও দিয়ে রেখেছে ফ্রিতেই, ওইগুলো দেখে নিলে হয়। আমার মনে হয় না যে এগুলোর জন্য কোনো কোর্সের প্রয়োজন আছে, বরং ওই যে আবার আমি ওখানে যাব যে আপনি কোনটা ভালো পারেন, যেটাতে আপনার আগ্রহ রয়েছে, ওইটা সবচেয়ে বেস্ট ভাবে আপনি ডেলিভার করেন। আর কন্টেন্ট ক্রিয়েশনের কি আসলে গেজেট অনেক বেশি ইম্পর্ট্যান্ট? অনেকে যখন শুরু করতে চায় তার হাতে মনে করেন খুব নর্মাল একটা ফোন, এই নর্মাল ফোনটা দিয়ে কি সে আসলে শুরু করতে পারবে, নাকি তার একটা ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট দরকার রয়েছে? আসলে ধরুন যদি এই প্রশ্নটা আপনি আমাকে 2023 বা 22 সালে করতেন তাহলে আমি বলতাম যে ক্যামেরার কোয়ালিটি না, আপনার কাজের কোয়ালিটিতে। বাট এখন যেটা মনে হয় মানে এই সময়ে এসে কন্টেন্টে আপনারা দেখবেন যে ক্যামেরার মাঝে অনেক চেঞ্জেস চলে আসছে। এখন আমরা প্রত্যেকটা কন্টেন্টে 4K অনেক বেটার কোয়ালিটিতে দেখি। সেই ক্ষেত্রে আমি বলবো না যে একদম প্রথমে অনেক বেশি ইনভেস্ট করার প্রয়োজন আছে, এখনকার ফোনগুলো ভালো রেজাল্ট দেয়। একটু মিনিমাম কোয়ালিটি রেখে অন্তত সাউন্ডের দিকে গুরুত্ব দেওয়া উচিত। একটা ভিডিওর যদি একটা কন্টেন্টের আমরা বলতে যাই, আসলে ভিজুয়াল যতটা গুরুত্বপূর্ণ একই সাথে অডিওটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সো 50-50 গুরুত্ব দেওয়া উচিত। রিসেন্টলি আমরা মানে আসলে আমিও শুনেছি বেশ কয়েকটি জায়গায় যে আসলে আইফোন না থাকলে রিচ পায় না, এই কথাটা কতটা সত্য? এইটা হয়ে গেছে কেমন, আইফোন না থাকলে রিচ পায় না, ব্যাপারটা এরকম না। আমি ধরুন গতকালকে একটা ভিডিও দিয়েছি, সেটা আইফোনের ছিল, বাট তার আগে আমি স্যামসাং থেকে দিয়েছিলাম, বরং ওটাতে আমার 3 মিলিয়ন আসছে, এটাতে কিন্তু মানে দেখলাম 2 লাখ না 3 লাখ ভিউ হয়েছে। তো এখন আপনি কি বলবেন? বিষয়টা আসলে ওরকম না, বিষয় হচ্ছে যে আইফোনের ভিডিও কোয়ালিটি ডেফিনেটলি অনেক বেশি ভালো অন্যগুলোর তুলনায়, দ্যাটস ওয়াই সবাই এই কথা বলে। আইফোনের কোডেকটা একটু ডিফারেন্ট ভাবে ইয়া হয়, বাট আই থিঙ্ক যে এরকম কোনো ব্যাপার না। আর এই কন্টেন্ট ক্রিয়েশনে পার্সোনাল ব্র্যান্ড বা স্টাইল থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট মনে করেন? দেখুন, আমি আমার নিজের অলরেডি কয়েকটা ব্র্যান্ডই আমি ক্রিয়েট করছি, আমার ইভেন ফ্যাশন ব্র্যান্ডও রয়েছে। তো আমার যেটা মনে হয় যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি, কিন্তু একটা সময় পরে গিয়ে আমি বয়সের সাথে সাথে তো অনেক ব্যাপার আছে। আমার অডিয়েন্স যারা যারা আমার ভিডিওগুলো দেখে এরা তো আসলে ইয়াং, ওই টাইমে আর টেক গ্যাজেটস এই ব্যাপারগুলো কিন্তু ইয়াংদের সাথেই খুব বেশি কানেক্টেড। তো আমি বুড়ো হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে ওদের আমাকে ভালো নাই লাগতে পারে, খুব স্বাভাবিকভাবেই এটা। হ্যাঁ, তো সেক্ষেত্রেও তো আমার কোনো কিছুর প্রয়োজন আছে। তো অবশ্যই বিজনেস বলুন যেটাই করুন না কেন, নিজস্ব ব্র্যান্ড যদি থাকে সেটা ভালোভাবে রুলস রেগুলেশন, এবং আমি দিচ্ছি কিন্তু আমার অডিয়েন্সকে, আমার মূল যে বিক্রি করার জায়গাটা সেটা কিন্তু আমার অডিয়েন্স। সেটা আমি যেমন দায়বদ্ধ আমার ভিডিও নিয়ে, একইভাবে আমার প্রোডাক্ট নিয়েও আমি দায়বদ্ধ। এখন আমি এমন কিছু একটা দিব না তাদেরকে যেটা আসলে মানে ভ্যালু ফর মানি না, বা ওই ভ্যালুর সাথে যাচ্ছে না। সুতরাং দুইটা দিকে চিন্তা করতে হবে। আপনি আর পার্সোনাল লাইফটা আসলে কতটা আড়ালে রাখতে হয়? অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আসলে আসলেন আবার চলে হারিয়েও গেলেন। আপনার কি মনে হয় আসলে পার্সোনাল লাইফটা কি তাদের লাইফে একটা বড় ফেলে, এটা ইম্প্যাক্ট ফেলে। এটা দুই ভাবে কাজ করে। কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাজই হচ্ছে ডেইলি লাইফটাই শেয়ার করা, তাদের কাজ কিন্তু ওইটা।
তবে একটা জিনিস কি, যারাও ওইভাবে দেখায় না যে আমি আজকে এটা করলাম ওটা করলাম, বিশ্বাস করেন তাদের লাইফে এমন না, এভাবে হয় না, একটা মানুষের লাইফে এভাবে চলে না। যেগুলো আসে ক্যামেরার সামনে, আমিও অনেকবার টেক দেই, অনেকবার বলি। এখানে আসার আগে আমি 2টা ভিডিও শুট করে আসছি আজকে সকালে, একটা ভিডিওতে বারবার আমি টেক দিচ্ছিলাম। তো ওই পার্সোনাল লাইফেও যারা দেখায় সেখানেও কিছুটা থাকে এরকম। তবে যেটা হয়, আমার মনে হয় সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় সবকিছু শেয়ার সবসময় করাও ঠিক না। সেটাই। আপনার স্টাইলিং এর কথা আসলে আমরা বলছিলাম, হ্যাঁ, আপনার হেয়ার স্টাইলের দিকে আমার বারবার নজর যাচ্ছে। এই হেয়ার স্টাইলটা কাকে দেখে অনুপ্রাণিত, বা স্টাইলের ক্ষেত্রে কাকে ফলো করেন? আহ, আমি যখন নটরডেমে পড়ি ওই টাইমে জাস্টিন বিবার আসে। তো জাস্টিন বিবারের হেয়ার স্টাইল কাইন্ড অফ এরকম ছিল, এরকম না, ওটা যেমন ছিল, আমি নটরডেম থেকে বের হয়েই আমি ওরকম রাখার ট্রাই করি, কারণ আমার চুলটাও ওরকম সিল্কি ছিল। তো তখন ওর কাটিংই ছিল জাস্টিন বিবারের ওই সময়কার বেবি বেবি টাইমে। হ্যাঁ, তো ওইটা দেখে আসা, পরবর্তীতে ও হারিয়ে গেল আস্তে আস্তে। আহ, সময় গড়াতে থাকলো, পরে মনে হলো আমি একটু লেয়ার কাটের দিকে যাই। আর আমি বরাবরই অনেক শুকনা। তো যেটা হয় কি, মাঝে হঠাৎ করে আবার চুল একসময় কেটে ফেলি। আমার আসলে ওই এয়ারলাইন্সে জব করার ইচ্ছা ছিল, কেবিন ক্রু এরকম কিছু করার, যে কারণে হেয়ার অনেক ছোট করে আমি আমি ইভেন ট্রেনিংও নিয়েছিলাম। তো ওই টাইমে চুল কাটার পরে না নিজেকে একদমই খুব বেমানান লাগছিল। পরে মনে হলো যে আমার সাথে আসলে একটু বড় চুল না হলে মানে এই যে হেলদিটা আসলে ব্যাপারটা কম, ওই জিনিসটা যাচ্ছে না। দ্যাটস এইভাবে ক্যারি করছি আর কি। বাহ। হ্যাঁ, আপনাকে খুব মানাচ্ছেও এবং এই হেয়ার স্টাইলটাতে। Thank you. আমাদের দেশের দর্শক আসলে তাদের একটা সময় যখন আপনি শুরু করলেন, তখন দর্শক কেমন ছিল, তাদের কোয়ালিটি কেমন ছিল, এখন তাদের কোয়ালিটি কেমন, তাদের মধ্যে সচেতনতা কতটুকু বেড়েছে, তারা আসলে কতটুকু চুজ করতে পারে কোনটা আমি দেখবো কোনটা আমি দেখবো না? আমার অডিয়েন্স যারা আছে এরা ভাই এখন খুবই টেক এক্সপার্ট। ইভেন কেউ কেউ হয়তো আমার থেকেও বেশি হতে পারে, আমি জানি না, কারণ তাদের কমেন্টস, তাদের মানে টেকের প্রতি আগ্রহ যেটা আমি দেখতে পাই। ইভেন ওরা ওয়েট করে আমি কখন ভিডিও আপলোড করব, এবং প্রতিটা জিনিস নিয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণও করতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে হ্যাঁ, অনেক গ্রো করেছে। এবং প্রথম দিকেও আসলে কি, ইউটিউবের যারা অডিয়েন্স, এদেরকে আমি একটু লেভেল আপ করে রাখবো। আমার কাছে ফেসবুক টিকটকের অডিয়েন্স, আমি কিন্তু ক্রিয়েটরদের কথা বলছি না, অডিয়েন্স থেকে এইটার দোষটাও আছে, এখানে ক্রিয়েটরদেরও দোষ আছে। ক্রিয়েটররা আপনি টিকটকে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করছে, ফেসবুকে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করছে, ইউটিউবের ক্রিয়েটররা কিন্তু মোস্টলি ট্রাই করে একটু মিনিংফুল কিছু দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই ওখানে অডিয়েন্সটা গ্রোই করে ওইভাবে। তো আমরা আমাদের কোর জায়গাটাকে মনে করি, অন্তত আমি মনে করি আমার ইউটিউব, এরপরে ফেসবুক। ফেসবুকের অডিয়েন্সের মাঝে আমি একটু মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করি, এখানে অনেক কিছুই আছে। বাট ইউটিউবের ক্ষেত্রে আমি মনে করি ওখানে 100-তে 100%ই হচ্ছে গিয়ে মানে খুবই। একটা কথা এখন প্রচলিত বা অনেকেই বলে যে ইউটিউবে ভিউয়ার্স বা রিচটা কি এখন অনেকটা কমে গেছে কিনা, ফেসবুকে বেড়েছে কিনা? না, ইউটিউবেটা কমেনি, ইউটিউব যা ছিল তাই আছে। ইউটিউবের রেমুনারেশনের যদি আমি বলতে চাই, মোটেও কমেনি। আমি ওই প্রথম দিন যেভাবে আর্ন করতাম ইউটিউব থেকে, এখন আমি সেভাবে ওই ওয়েতে আর্ন করছি। বাট ফেসবুকে এসে যেটা হয়েছে, হঠাৎ করে ফেসবুকে মার্কেটটাকে গ্র্যাব করার জন্য ওরা অনেক বেশি পেমেন্ট দেওয়া শুরু করে। লাস্ট ইয়ার আপনি হয়তো খেয়াল করছেন যে ছোট ছোট একটা রিল থেকে মানুষ 10-12 লাখ টাকা ইনকাম করে ফেলছে। এবং অনেক মানুষ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, না না না, হ্যাঁ হ্যাঁ, তাদের পেজ আসলে মনিটাইজেশন হলো, বা নট অনলি তারা- মনিটাইজেশন, আপনি কি বলেন, বাড়ি গাড়ি করে ফেলছে ঢাকা শহরে, এমন অনেক আছে, এরকম বলা যেতে পারে। তো সেই জায়গায় আমি জাস্ট ভাবি আমরা কি করলাম জীবনে। এটা কি আসলে তারা ইচ্ছা করেই মাঝে মাঝে কোনো জিনিসটাকে আসলে প্রচার করার জন্য Yeah. বা ফেসবুকের প্রচারের জন্য হ্যাঁ, এটা করে? ফেসবুক এখন আবার একটু কমে গেছে মানে মার্কেট ইয়েটা। রিসেন্টলি আবার একটু বাট কমে গেছে। তাও মনে হয় ইউটিউবের থেকে একটু বেশি আসে, যেহেতু ছবি টবি শেয়ার করলেও টাকা পয়সা আসে ওখান থেকে। দ্যাটস ওয়াই। হ্যাঁ, আমরা গল্পে আবারও ফিরবো, একটি বিরতি নিচ্ছি। ভাইয়া হাউজিং প্রেজেন্ট চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বেতে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভাইয়া হাউজিং প্রেজেন্ট চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বেতে। আমাদের সাথে আমাদের অতিথি স্যাম জন রয়েছেন। গল্প করছিলাম স্যাম, আমরা বলছিলাম আসলে ইউটিউব, ফেসবুক বা টিকটক কোনটিতে সবচেয়ে বেশি রিচ হয় বা কোনটিতে সবচেয়ে বেশি সহজে ইনকাম করা যায়, যেমনটা আবার জানছিলাম। আচ্ছা স্যাম, ইউটিউবের কথা আপনি বলছিলেন, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর বা শুরুর দিকে যারা কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলেন তারা কিন্তু ইউটিউব থেকেই শুরু করেছিলেন। হ্যাঁ, মূলত তখনই তো আসলে ইউটিউব প্ল্যাটফর্মটাই ছিল, ফেসবুকটা কিন্তু তখনও মানে এই এই আমার মনে হয় আমরা টিকটকও দেখিনি বা কোনো কিছু ছিল না ওরকম। কিছু কিছু অ্যাপ আসতে শুরু করছিল, বাট ওগুলো সাস্টেন করতে পারেনি, কিন্তু ইউটিউবটাই ছিল। অনেক অ্যাপই আসলো। আর টিকটকটা, আপনি টিকটকের যে ফলোয়াররা রয়েছেন বা অডিয়েন্স রয়েছেন তাদেরকে আপনি আসলে কতটা মনে করেন যে আসলে তারা কতটা রুচিসম্মত?
দেখুন এইখানে ওই যে আসলে আমরা তো তৈরি করে ফেলছি টিকটকটাকে অন্যভাবে, এখানে ক্রিয়েটরদের দোষ ফার্স্ট অফ অল। আমি ক্রিয়েশন করছি ওরকম কিছু, দ্যাটস ওয়াই আমার অডিয়েন্সও ভাবে গ্রো করছে। এখন ওইখানে দেখুন 10 মিনিট স্কুলও রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন লার্নিং সাইট রয়েছে, ইভেন স্যামজনের মতো চ্যানেলও আছে। কারণ আমরা নিশ্চয়ই ওই ধরনের কিছু শেয়ার করছি না, আমাদের ভিডিওগুলো যারা দেখে এরা আবার ঠিকই আছে। এই অডিয়েন্সগুলো ওইখান থেকে আবার ইউটিউবে চলে আসে একটা সময়, যে ভাইয়াটাকে তো মনে হয় আমি টিকটকে দেখেছিলাম, ওকে এবার ইউটিউবে যাই, এভাবে। তো আমার মনে হয় যে একটু ক্রিয়েটররা যদি একটু দায়বদ্ধতার জায়গা থেকে দেখে জিনিসটাকে, যে আমরা ভালো কিছু তৈরি করবো টিকটকে, এখানে প্ল্যাটফর্মের কোনো দোষই না। আসলে প্ল্যাটফর্ম আসলে কিছুই না, না, আমি আসলে কি আমি কি দিচ্ছি, কি তৈরি করছি, এটা হলো বিষয়। সেটা হচ্ছে বিষয়। বা হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটররা যদি নিজের জায়গা থেকে সেই দায়বদ্ধ থাকে তাহলে সেটাই। তবে অডিয়েন্সকে আমি আবারও একটাই কথা বলবো যে তাদের আসলে বাবল থেকে একটু বের হওয়া উচিত। ওই একই জিনিস মানে যারা দেখবেন যে ওই ধরনের ওইভাবেই বলে যেগুলো আসলে খুব একটা ভালো কিছু না, ভালগার কন্টেন্ট টাইপের জিনিস অনেকে দেখে, এর বাইরেও একটু যেগুলো থেকে শেখা যায় কিছু, এরকম কিছু দেখা উচিত অ্যাটলিস্ট। আসলেই দেখা উচিত। ঈদের আনন্দের কথা আমরা বলছিলাম, ঈদের গল্প শুনতে চাই। আপনি ঈদের সময়টা তো অনেক ব্যস্ত থাকেন, পরিবারের সাথে কি সময় কাটানো হয় বা সময় দেয়া হয় তাদেরকে? হ্যাঁ, সময় কাটানো হয়। যেটা হয় কি, ঈদের আগ মুহূর্তে যে এখন যে টাইমটা, এখন খুবই ব্যস্ততা, অনেক বেশি কাজ থাকে, প্রেশার থাকে, এটাই স্বাভাবিক। বাট ঈদের টাইমটাতে দেখা যায় যে সবাই একটু ছুটি ছাড়ার মধ্যে থাকে, নিজেকেও ছুটি দেওয়ার ট্রাই করি। তখন হ্যাঁ, ফ্যামিলির সাথে কিছুটা হলেও টাইম দেওয়ার মতো একটা সুযোগ একটা আসে। ছুটি থাকে এবং ফ্যামিলির সবাইও ছুটির মধ্যেই থাকে। হ্যাঁ, ওইটা একটা মজা। উৎসবের আর একটা ফ্রেন্ডদের সাথেও অনেক বেশি এই টাইমটা পাওয়া যায় আর কি। আমি প্রচুর এদিক আপনি সেদিক ঈদে রিসেন্টলি বিয়ে করেছেন, রিসেন্টলি বলা যাবে না, মানে হ্যাঁ রিসেন্টলি 2 বলা মাস যায়, কয়েক মাসের আগে প্লাস, হ্যাঁ বিয়ে এরকম। করেছেন, ডিসেম্বরে বিয়ে করেছেন হ্যাঁ, হ্যাঁ। 2025 সালের। জি। বিয়ের পরে জীবনটা কেমন কাটছে? খুব একটা চেঞ্জেস আসেনি আসলে। খুব চেঞ্জ আসে নাই, মানে না, ব্যাপারটা এটা না আমার- হওয়ার পিছনে দুইটা কারণ হ্যাঁ। হচ্ছে যে আমি নিজেও অনেক বেশি ব্যস্ত থাকি, যেটা বললাম। আর ওয়াইফ যিনি, উনিও বিমান বাংলাদেশে আছেন, যে কারণে ও, সেও আচ্ছা, থাকে না। আচ্ছা, আচ্ছা, তো সেও ব্যস্ত। হ্যাঁ, সে ব্যস্ত থাকে দেশে। দেখা যায় যে 15 দিন আছে, 15 দিন নেই, তাও তো টানা 15 দিন থাকছে না এরকম। তো এই আর কি, ওই একই রকম ভাবে চলছে বলা যেতে পারে। বাট হ্যাঁ, এটা একটা ব্লেসিং এর জায়গা থেকে একটা বিষয় থাকে, ওরকম কিছু রিয়েলাইজেশনের বিষয় থাকে যেগুলো আমি ফিল করতে পারি। অবশ্যই দায়বদ্ধতারও কিছু বিষয় থাকে। ঈদে তো হাতে অনেকগুলো প্রজেক্ট অবশ্যই আপনার হাতে আছে, এবং সামনে আর কি কি প্রজেক্ট নিয়ে কাজ করা হতে পারে, কোনো সেই তথ্য কি শেয়ার করা যায় কিনা? আপনার হাতে কি কি প্রজেক্ট রয়েছে এখন? এই মুহূর্তে হ্যাঁ, আপকামিং বাংলাদেশে বেশ কিছু স্মার্টফোন আসতে চলছে, প্রায় ম্যাক্সিমাম ব্র্যান্ড থেকেই এগুলো নিয়ে কাজ চলছে। এগুলো আসবে। তাছাড়াও আমার নিজস্ব একটা পার্সোনাল একটা শো আমি করতে যাচ্ছি, এটা একটা রিয়েলিটি শো। এটা আমরা ইউটিউবে তো আমরা যাচ্ছি, আমরা হয়তো টিভি চ্যানেলের সাথেও আমাদের কথা চলছে, হয়তো চলে আসবে, এরকম কিছু আসতে পারে। তো এইটা আমি যদি একটু এভাবে বলি, আমরা মিস্টার বিস্টকে তো চিনি সবাই, পৃথিবীর বড় ইউটিউবার বলা যায়। ওনার কিছু রিয়েলিটি শো আমরা নিশ্চয়ই দেখেছি অনেকে, বিভিন্ন গেম থাকে এরকম। তো আমরা ওরকম কিছু করারই ট্রাই করছি, বাংলাদেশের মতো জায়গা থেকে যতটুকু করা যেতে পারে। আমাদের প্রথম যে এপিসোড, এখানে আমরা বাংলাদেশের বড় বড় যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, মোটামুটি এরকম 10-12 জনকে নিয়ে এসেছিলাম। তো তাদেরকে দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, দুইটা টিম ভাগ করে। ওই চ্যালেঞ্জে একটা টিম উইনার হচ্ছে। ইভেন এই টোটাল আমাদের যে এপিসোড যাবে এই সিজনে আর কি, হ্যাঁ, এবছরে মোট 10টা যাচ্ছে, আগামী যে 10 মাস আছে, এই সিজন থেকে যারা উইনার হবে তারা $10,000 পেতে যাচ্ছে। বাহ। আর এখানে আমরা শুধুমাত্র যে ক্রিয়েটরদের নিয়ে করবো এমন না, আমরা হয়তো বা একদম মেইন স্ট্রিম মিডিয়া সেক্টরে যারা কাজ করছেন, সেটা হতে পারে নাটকে, সিনেমা বা ফুটবলার, বিভিন্ন খেলোয়াড়, তাদেরকে আমরা নিয়ে আসবো, আমাদের এরকম প্ল্যান আপনারা আছে। কি মনে করেন আসলে যে টেক ইউটিউবার যারা রয়েছেন, টেক কন্টেন্ট ক্রিয়েটর, তারা কি একটা ইন্ডাস্ট্রি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পেরেছেন কিনা? হ্যাঁ, সেটা আমরা অবশ্যই মনে করছি। কারণ ইভেন বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি যদি বলেন, বা টেক এর যত কাজগুলো হচ্ছে, এখন আর ইউটিউবার কমিউনিটি বা রিভিউয়ার কমিউনিটি আমি বলবো, এদের মানে রেখে সম্ভব না। হয় কি, ধরুন বাংলাদেশে নতুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসতে গেল, ওটা আমরা রিভিউ করবোই না। ওনারা সামটাইমস আমাদের কাছে জাস্ট পাঠায় যে ভাইয়া এইটার আমরা কি কি করলে পরে জিনিসটা একটু ভালো হতে পারে মনে করেন, বা কোন ইস্যু আপনারা ফেস করেন, জাস্ট ফর মানে জিনিসটার কোয়ালিটি চেকিং এর জন্য অনেক সময় আমাদের কাছে আসে, বা কোনো একটা কিছু নতুন তৈরি করার আগে আমাদের কাছে ফিডব্যাক নিচ্ছে। সো এটা আসলে কিন্তু মার্কেটে বা বলুন কোম্পানির ব্যাকএন্ডে কিন্তু আসলে একটা ইম্প্যাক্ট ফেলছে, যেটা ফাইনালি গিয়ে যখন কোনো কাস্টমার বা কনজিউমার বেজে চলে আসবে, তখন কিন্তু সে হেল্পফুল হবে ওই জায়গা থেকে। টেক ইন্ডাস্ট্রি আসলে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা চাই কিনা? ডেফিনেটলি, ফার্স্ট অফ অল আমাদের যেটা ঝামেলা ছিল যে আমরা আসলে, দেখুন আমি তো ফুল টাইম একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গা থেকে আমার একটা পরিচয়পত্রেরও প্রয়োজন ছিল।
আমি যখন আমার কি বলে ক্রিয়েটর আইডি কার্ড যেটা দিল ওইটা 2024 সালে বোধহয় নিয়েছিলাম। অনেক ঝামেলা টামেলা করে নিতে হয়েছিল। আমি রিসেন্টলি দেখলাম এটা অনেক বেশি ইজিয়ার হয়ে গেছে, তো এটা খুবই ভালো। এবং এইটা আসলে আমি কতটুকু ব্যবহার করতে পারবো, ধরুন অনেক সময় এমনটা হয় যে একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই, সে তার বাচ্চা থাকতে পারে, তাকে হয়তো স্কুলে ভর্তি করাতে যাবে, বাবা কি করছেন, এইটা কন্টেন্ট ক্রিয়েটর বললে পরে ওইটার কিন্তু কোনো ডকুমেন্টেশন দেওয়ার মতো জায়গা নেই। ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট করতে যাব, ডকুমেন্টেশন জায়গা ছিল না। এই জিনিসগুলোতে যাতে আরো বেশি ফ্লেক্সিবল হয়, সরকারের একটা প্রণোদনা দেওয়ার কথা, যেটা হচ্ছে যে আমি বাইরে থেকে যেহেতু ডলার নিয়ে আসছি রেমুনারেশন হিসাবে, তো সেইটার জন্য যে প্রণোদনা পাওয়ার কথা সেটা ব্যাংকের থেকে আজ পর্যন্ত আমি পাইনি, যেটা আমি পাবো। কারণ এই যে এত বছরে আমার অনেক হাজার হাজার ডলার আসছে, তো আমার পাওয়ার কথা ছিল না। অবশ্যই, সেইটা তো অবশ্যই। অনেক সহজ, এটা তো কিছু করা দরকার নেই। অটোমেটিক দেখবে যে টাকাটা আমার বাইরে থেকে ঢুকছে, কোন ওয়েতে ঢুকছে, ওকে অ্যাডসেন্স থেকে ঢুকছে, তাই ওকে ফাইন, এটার সাথে প্রণোদনা অ্যাড হয়ে ঢুকে যাবে, এটাই তো হওয়ার কথা ছিল। এমন একটা প্ল্যান মনে হয় সরকারের পক্ষ থেকে ছিল। ছিল ছিল মানে ওটা তো মানে ইয়ে করা হয়েছে, কিন্তু আসলে আমরা তো পাচ্ছি না ওভাবে, আসলে পাচ্ছি না। কারণ এটা আমি ব্যাংকে কথা বলছিলাম, এটার জন্য অনেক ব্লাবলা অনেক কিছু করতে হবে, যেটা মানে আমার কাছে অনেক বেশি হাসল। অনেক লেন্দি প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সময় তো নেই আসলে। আপনি আসলে মানে এই টেক ইন্ডাস্ট্রিকে বা টেক ইন্ডাস্ট্রিকে আসলে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিকে কোন জায়গায় দেখতে পাচ্ছেন বা ভবিষ্যতে কতটা উন্নত হতে পারে? না, ডেফিনেটলি ভালো জায়গায় যাবে। কারণ এখন আমাদের যারা টেকনিক কাজ করছে, নট অনলি ইউটিউবার কমিউনিটির কথা আমি বলছি না, এর বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন ফার্ম থাকতে পারে যারা এগুলো নিয়ে কাজ করছে। এবং টেক রিলেটেড অনেক আপনি দেখবেন যে নতুন নতুন কাজ তৈরি হচ্ছে, যারা হয়তো এই ধরনের কাজগুলো বাইরে থেকে করে নিয়ে আসতে, অনেক সফটওয়্যার বেসড কাজগুলো হতে পারে, এগুলো কিন্তু এখন বাংলাদেশ থেকেই হচ্ছে। তো আমার মনে হয় যে ছোট ছোট স্টার্ট আপগুলো ভালো করবে এবং করার মতো জায়গা আছে। পাশাপাশি বাংলাদেশের স্টুডেন্টদের যারা বাইরে গিয়ে পড়াশোনা করছে, টেকের উপরেই অনেকে পড়াশোনা করছে বিভিন্ন সেক্টরে, এদের না একটু দেশে ফিরে আসার মন মানসিকতা যদি তৈরি হয় যে আমি ওখানে গিয়ে কিছু করব, তাহলে বোধহয় খুব ভালো করার সম্ভাবনা থাকবে। আমি ওখানে বসে ভালো করে ওখানের একটা জায়ান্ট কোম্পানিতে আমি কাজ পেয়ে যেতেই পারি, অবশ্যই। বাট সেটা কিন্তু আলটিমেটলি দেশের জন্য যে অনেক আহামরি কিছু হবে এমন না। দেশে এসে কাজ করাটা আসলে এখন দেশের দেশে জন্য। এসে কাজটা করবে কোথায়, সেটা একটা বিষয়। এই জন্য আবার গভর্নমেন্টকে ওইখানে আমার ইনভেস্ট করার মতো একটা বিষয় তৈরি করে দিতে হবে, বা আমার ওরকম ল্যাব বলুন বা ওই সেক্টরেই তো থাকা লাগবে। বোথ এন্ডে কাজ করতে হবে এখানে, এবং আমি এখানে আসলে সম্ভাবনা দেখি। বাহ, ঠিক। স্যাম, আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে চাই আপনার সাথে। বেশ ছোট ছোট কয়টা কোয়েশ্চেন করব। দেখা যাক। আচ্ছা, খুব দ্রুত আনসার দিতে হবে। এটাতে আমি অ্যান্ড্রয়েড সবসময় না কাঁচা। আইফোন? এই তো ওকে, আইফোন। গেমিং না প্রোডাক্টিভিটি? প্রোডাক্টিভিটি। ল্যাপটপ নাকি ডেস্কটপ? ল্যাপটপ এখন। ক্যামেরা নাকি স্মার্টফোন ক্যামেরা? অফকোর্স ক্যামেরা। অফকোর্স ক্যামেরা। একদম। আচ্ছা, সেলফি নাকি রিয়ার ক্যামেরা? রিয়ার ক্যামেরা। আচ্ছা, একটু আগে না আমরা কথা বলছিলাম যে স্মার্টফোনের ক্যামেরার প্রতি আমাদের অনেকের চাহিদা বেড়েছে বা ওই দিকটা আমরা ঝুঁকে পড়েছি। আপনি কেন ক্যামেরায় পড়ে আছেন এখন? ওকে, আমি প্রফেশনাল, রাইট। ও আচ্ছা আমি আচ্ছা। সোশ্যাল মিডিয়াকে ছবি দেওয়ার জন্য ওটা প্রফেশনাল জায়গা থেকে দেখছি না। স্যাম, অনেক ধন্যবাদ। ঈদ মোবারক আবারও। ঈদ মোবারক সবাইকে। দর্শক, ভাইয়া হাউজিং প্রেজেন্টস চ্যানেল 24 এর ঈদের স্পেশাল প্রোগ্রাম ডিজিটাল স্টার পাওয়ার্ড বাই সল্ট বে থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। পরের দিন আবারও ফিরবো নতুন কোনো অতিথি নিয়ে। সবাইকে ঈদ মোবারক।